বেশি হয়ে থাকে। টাইম কনজিউম বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? টাইম কনজিউম বলতে স্যার একটা ফেব্রিকের পুরো ডিজাইনটা করতে মানে যতটুকু সময়টা প্রোডাকশন, নিচ্ছে। জি জি, প্রোডাকশন। প্রোডাকশন। রাইট রাইট, হ্যাঁ। তারপর নাম্বার 5। রোটারি স্ক্রিনে হাই প্রোডাকশনের জন্য স্যার রোটারি স্ক্রিনটা ভালো, যেহেতু এক্ষেত্রে টাইম হ্যাঁ কনজিউমটা কম বা প্রোডাকশনটা একটু বেশি হয়। হ্যাঁ পার মিনিটে 30 থেকে 80 গজ এক্ষেত্রে প্রোডাকশন করা যায়। সেক্ষেত্রে ফ্ল্যাট বেড স্ক্রিনে প্রোডাকশনটা কম হয়ে থাকে, পার মিনিটে 15 থেকে 20 গজ হয়ে থাকে। তুমি কি আমার নোট পড়ছিলা? জি স্যার, তরিকুল স্যার দিয়েছিল আচ্ছা, এই মানে জন্য আমাদের সবাইকে। মানে বলতে পারতেছো, জি ধন্যবাদ। স্যার, জি স্যার। তারপর রোটারি স্ক্রিনে স্যার ফাইভ ফাইভ দিয়ে যে ড্রাম, 5 দিয়ে ড্রাম হতে কালার কম্প্রেসর মেশিনের সাহায্যে স্ক্রিনে প্রবেশ করে। ড্রাম হতে মূলত স্ক্রিনে এই কালার গুলো প্রবেশ করানো হয়, আর ফ্ল্যাটে সেটা ম্যানুয়ালি প্রবেশ করানো হয় মানে। হ্যাঁ রাইট। আচ্ছা, আর রোটারি। হ্যাঁ আরো দুই একজন বলো দেখি, ওর পরে আর দুই একজন বলো দেখি। ও তো ভালোই বলছে, আর তার আরো দুই চারজন বলতে পারবা? হ্যান্ড নোটটা দেওয়াই তোমাদের কিন্তু এই যে ও স্টাডি করছে দেখে ও কিন্তু বোঝার জন্য ওর জন্য খুব ইজি হয়ে গেছে, ইজিলি ভাবে বলতে পারতেছে। হ্যাঁ, হ্যান্ড নোট দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে তুমি আগে স্টাডি করে আসছো, এখন আমরা ভিডিও দেখতেছি, আলোচনা করতেছি, যার জন্য পয়েন্ট গুলো আমরা ইজি ভাবে বলতে পারতেছি। আচ্ছা তারপর বলো দেখি। আচ্ছা তুমি কন্টিনিউ করো, আর কটা বলতে পারো। স্যার রোটারি স্ক্রিনে স্যার কালার ওয়েস্টেজটা বেশি হয় স্যার, যেহেতু স্ক্রিন বেশি এক্ষেত্রে কালার ওয়েস্টেজটা বেশি হয়। আর ফ্ল্যাটে কালার ওয়েস্টেজটা একটু কম হয়। হ্যাঁ তারপর রোটারি স্ক্রিনে স্যার ম্যান পাওয়ারটা একটু কম লাগে, আর কিন্তু ফ্ল্যাট বেটে ম্যান পাওয়ার বেশি লাগে, হ্যাঁ। মানুষের ব্যবহার। আচ্ছা তুমি কি, হ্যাঁ তারপর বলো। তারপর স্যার রোটারি স্ক্রিনে স্যার যে কোনো সাইজের ডিজাইন করা সম্ভব হয় না, ফ্ল্যাট বেটে স্যার যে কোনো সাইজের ডিজাইন বা স্ক্রিন তৈরি করা সম্ভব। যে কোনো সাইজ বলতে কি বোঝাচ্ছ তুমি? যে কোনো সাইজ বলতে স্যার যেমন প্রতিটা স্ক্রিন মানে একটা ডিজাইন করার জন্য প্রতিটা স্ক্রিন একই দৈর্ঘ্যে রাখতে হয়, মানে প্রতিটা ডিজাইনের জন্য আবার না নতুন কোনো আমি ডিজাইন আনলে এটা সেক্ষেত্রে। আরেকটু ব্যাখ্যা করি। আমরা তোমার এই দুইটা আরেকটু ডিটেলস বলি। পয়েন্টটা ঠিক আছে, কিন্তু আমি একটু ডিটেলস বলি। সেটা হলো যে আমরা জানি রটারি অল ওভার প্রিন্টিং এর ডিজাইনের মূল একটা রিপিট থাকতে হবে। ডিজাইনের বৈশিষ্ট্য হলো একটা রিপিট থাকতে হবে, এবং এইটাই কন্টিনিউ প্রিন্ট হবে। সেটা যদি রটারিতে একই, ফ্ল্যাট বেডে একই। তারপর তুমি ডিজিটাল দরকার পড়ে না, রিপিট। ডিজিটালটা আমরা পরে আলোচনা করবো। রটারি এবং ফ্ল্যাট বেডে যে কোনো একটা ডিজাইনের একটা রিপিট প্রয়োজন হয়, আর একটা রিপিটই আমরা ডিজাইনাররা বা ক্যাট সেকশনে ডেভেলপ করে, এবং এটাই কন্টিনিউ প্রিন্ট হয়। আমরা যখন রটারি স্ক্রিনের ডিজাইনটা ডেভেলপ করি, তখন আমরা যে স্ক্রিন দেখছি, রটারি স্ক্রিনটা দেখছি, বা যেটা পরিধি তোমরা জানো যে 64, আমরা বাকি দুইটার কথা বলতেছি না, 64 নিয়ে আলোচনা করি। যে 64 এর সাথে ক্যালকুলেশন করে, মেজারমেন্টের সাথে ক্যালকুলেশন করে ডিজাইনটা ডেভেলপ করতে হয়। হ্যাঁ, যেমন একটা রিপিট কয়েকটা পার্ট জয়েন দিলে একটা রটারি স্ক্রিন ডায়ামিটার ক্যাপচার করবে। আমরা এইভাবে ক্যালকুলেশন করেছি। এটা আমরা ডিজাইন ডেভেলপের সময় আরো বিস্তারিত জানাবো। আমরা নর্মালি এই রটারি স্ক্রিন ডিজাইন ডেভেলপ করার সময় রিপিটটা রটারি স্ক্রিনের ডায়ামিটারের সাথে ক্যালকুলেশন করে আমরা ডেভেলপ করি। আর ফ্ল্যাট বেডে আমাদের কোনো ক্যালকুলেশন করতে হয় না, যে কোনো সাইজে যে কোনো মেজারমেন্টের আমরা ডিজাইন ডেভেলপ করতে পারি। হ্যাঁ তারপর বলো। স্যার রোটারি স্ক্রিনে স্যার জয়েন্ট মার্ক বোঝা যায় না, যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, এক্ষেত্রে জয়েন্ট মার্কটা বোঝা যায় না। আর ফ্ল্যাট বেটে জয়েন্ট মার্কটা বোঝা যায়, যে ভার্টিক্যাল স্ট্রাইপে স্যার স্ক্রিনটা দেওয়া হয় না বলে। এখানে আরেকটু আমি অ্যাড করি। সব সব ডিজাইনের জয়েন্ট মার্ক বোঝা যায় না ফ্ল্যাট বেডে। হ্যাঁ, কিছু কিছু ডিজাইন জয়েন্ট মার্ক বোঝা যায়। সেই ডিজাইনগুলি কি, আমরা গত 2 দিন আলোচনা করছিলাম কাভারেজ প্রিন্ট। হ্যাঁ, কত পার্সেন্ট কাভারেজ প্রিন্ট আমরা এটা আলোচনা করছিলাম, তোমাদের কি মনে আছে? একটা প্রিন্টের কত কাভারেজ প্রিন্ট হলো, বা এইটুকু ধারণা তোমাদেরকে আমি দিছিলাম। জি স্যার, 90%, না, 10%। হ্যাঁ মানে এটা কিন্তু তোমরা বের করতে পারবে না, এটা সফটওয়্যারের মাধ্যমে বের করতে হয়। তারপর তোমরা যখন কন্টিনিউ কাজ করবো, তোমাদের তখন একটা ধারণা হয়ে যাবে যে এটা, যেমন এখন যেটা হইতেছে এটা 80 থেকে
85% বা এরকম প্রিন্ট হইতেছে। এই হোয়াইটটা কিন্তু এটা প্রিন্ট না। এই হোয়াইটটা কি, এটা কি এখানে কি কালার? হোয়াইটটা আমরা যে ফুলের মাঝখানে যে হোয়াইটটা দেখতেছি এটা কি কালার? না স্যার, এটা কি? স্যার এটা ডাইং ফেব্রিক, রাইট। যদি 100% কভারেজ, 100% কভারেজ বলতে আমরা কি বুঝবো? 100% কভারেজ প্রিন্ট বলতে আমরা যখন কোনো ডাইং পার্ট দেখা যাবে না। রাইট, যখন কোনো ফেব্রিক্সে কোনো ডাইং পার্ট দেখা যাবে না, সেটাকে বলবো 100% কভারেজ প্রিন্ট। যে সমস্ত ডিজাইন 100% কভারেজ প্রিন্ট হয়ে থাকে সেই সব ডিজাইনের ক্ষেত্রে জয়েন্ট মার্ক আসার সম্ভাবনা থাকে। কিন্তু নরমালি এটা কিন্তু 100% না। আমরা যেটা বেডশিট প্রিন্ট হইতে দেখতেছি এটা কিন্তু 100% কভারেজ না। যদি এটাই 100% কভারেজ হতো তাহলে আসার সম্ভাবনা থাকতো। হ্যাঁ, তারপর বলো। স্যার যে কোনো ধরনের ফেব্রিক রোটারি স্ক্রিনে করা যায়, তবে স্যার নিট ফেব্রিকের জন্য সেটা ফ্ল্যাট বেডে ভালো হয়। সেক্ষেত্রে স্মুথনেস, শার্পনেসটা বেশি হয়, বেশি ভালো আসে। রাইট, তারপর স্যার এতটুকুই আমি। আচ্ছা, টেকমেজ মেজারগুলি বলতে পারছো? ওইখানে মনে হয় 30টা পয়েন্ট আছে। তুমি মোটামুটি মেজারগুলি বলে ফেলছো। আর যেমন একটা হলো যে আমরা স্কিন প্রিপারেশনের ক্ষেত্রে রটারি স্কিন প্রিপারেশনে যে ইকুইপমেন্ট বা মেশিনারি ব্যবহার করা হয় ফ্ল্যাট বেডে অনেক কম ব্যবহার করা হয়। এরকম প্রায় 30টা মেজারমেন্ট ডিফারেন্স আছে রটারি এবং ফ্ল্যাট বেডে। এখন আমি একটু মেয়েদেরকে একটা প্রশ্নকে, তোমরা মেয়ে কেউ আসো? কোন মেয়ে পার্টিসিপেট আছো এখানে? আজকের ক্লাসে কি কোনো মেয়ে পার্টিসিপেট আছো? থাকলে একটু রেসপন্স করো। তাই একজনও? পার্টিসিপেটে কোনো মেয়ে আছো নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি আসছো, তোমাকে আমি প্রশ্ন করব। তোমরা যে এই যে 3 পিস পড়ো, হ্যাঁ, বা শাড়ি পড়ো, এখন দুইটাই মেশিন তুমি দেখলা, এখন তোমার সেন্স থেকে বলবা যে কোন মেশিনে 3 পিস করে বা শাড়ি প্রিন্ট করে কোন মানে কোন মেশিনে করা সম্ভব, কোনটাতে করা সম্ভব? স্যার আই থিংক স্যার ডিজাইন বেশি হলে রোটারিতে। মানে তোমরা যে 3 পিস ব্যবহার করো বা পড়ো, সেই 3 পিস ডিজাইন বা যে শাড়ি আমরা প্রিন্ট করতেছি, এটা কোন মেশিনে প্রিন্ট হয়ে থাকে? আমি দুইটাই মেশিনে দেখাইলাম। হ্যাঁ, এখন তুমি তোমার দুইটাই মেশিনের সাথে কম্পেয়ার করো বা তোমার সেন্স থেকে বলো যে কোন মেশিনে 3 পিস ডিজাইন প্রিন্ট করা হয়। 3 পিস কিন্তু একটা আছে যে আমরা আরেকটা আছে থান কাপড় কিনে তোমরা 3 পিস বানাও, সেটা না। মানে 3 পিস বলতে আমরা যেটা বুঝে তোমাকে যেটা বলতে চাচ্ছি যে ওড়না মানে জামার সাথে ম্যাচিং করে ওড়না, ওড়নার সাথে ম্যাচিং করে পায়জামা, এই তিনটা সমন্বয় যে 3 পিসটা, হ্যাঁ, আমি এটার কথা বলতেছি। আবার 3 পিস কিন্তু অনেকে যে আমরা বাজার থেকে থান কাপড় কিনে 3 পিস বানাচ্ছি, সেটা না। স্যার যেগুলা মানে অনেক রকম ডিজাইন থাকবে ওগুলা রোটারিতে হবে না, এটা রটারিতে সম্ভব না। তার কারণ তোমরা যখন একটা 3 পিস ইউজ করো, 3 পিসে দেখবা যে ফ্রন্ট সাইডে একরকম ডিজাইন থাকে, গলার মধ্যে এক ধরনের ডিজাইন থাকে, হ্যাঁ, বাইরে এক ধরনের ডিজাইন থাকে, আঁচলে এক ধরনের ডিজাইন থাকে, হ্যাঁ, ব্যাক সাইডে এক ধরনের ডিজাইন থাকে। তুমি এই 3 পিসের মেজারমেন্ট বলতে পারবা? মানে তোমরা যে 3 পিস কিনো, এটা হাইট কত ইঞ্চি? স্যার ভেরি করে অনেক সময়। না, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ বলো। লেন্থ 42 এরকম। হ্যাঁ, 42 45 এরকম হয়। জি। আর উইথে স্যার উইথে তো মানে ফ্রি সাইজ যেগুলো থাকে ওগুলো আই থিংক 40 থাকে। হ্যাঁ, আচ্ছা, যাক আমরা 45 আর 40 ধরলাম। জি। এখন তোমাকে
আমরা যে 3 পিস ডিজাইনটা করি তার মানে আমার ডিজাইন এরিয়ার মেজারমেন্ট হলো 45 ইঞ্চি বাই 40 ইঞ্চি, রাইট? এর মধ্যে আমরা কি করতেছি, গলার ডিজাইন করতেছি, হ্যাঁ, হাতার ডিজাইন করতেছি, বা আঁচলের ডিজাইন, পায়ের ডিজাইন করতেছি, আবার ফ্রন্ট সাইড একরকম, ব্যাক সাইড একরকম। তার মানে একটা 3 পিসে আমরা কতগুলো ডিজাইন করতেছি, এবং আমরা কত বাই কতর মধ্যে করতেছি, 40 বাই 50 বাই 40, 45 বাই 40 একটা কাপড়ে, রাইট? এখন তুমি জানতে হচ্ছে যে রটারি স্ক্রিনের ডায়ামিটারটা হলো 64 cm, ইঞ্চিতে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো আসবে 25.25, হ্যাঁ 25 ইঞ্চি। যদি তুমি এটা রাউন্ডনেস ধরো 25 ইঞ্চি আর উইথে ধরো 90 ইঞ্চি, তাহলে তোমার কিন্তু এখানে কোনো মেজারমেন্টে 3 পিস আসতেছে না, আসতেছে? হ্যাঁ, তাহলে তুমি এখানে দেখো একটা ফ্ল্যাট বেডের স্ক্রিনটা কত বড়। আমি কিন্তু এই যে 40 বাই 45 যে মেজারমেন্ট দিলাম, যে আমরা একটা ডিজাইন করতেছি 40 বাই 45 বা উন্না করতেছি আমরা, হ্যাঁ, এরকম পুরো একটা ফ্রেমে একটা 3 পিসের ডিজাইন হচ্ছে। মনে করো প্রথমে আমরা ফ্রন্ট পার্টের একটা ডিজাইন করলাম, সেটা প্রিন্ট করে ফেলছি, ফ্রন্ট পার্ট শেষ হয়ে গেলে ব্যাক পার্টের ডিজাইন আরেকটা স্ক্রিনে ব্যাক পার্টের ডিজাইন করতেছি, তারপরে এটার সাথে এই ডিজাইনের সাথে কম্পেয়ার করে আমরা উন্নার ডিজাইন করতেছি, উন্নার জন্য আরেক সেট তৈরি করতেছি, আবার উন্নার সাথে দেখা যায় যে আমরা পায়জামার জন্য ডিজাইন করতেছি। কেউ হয়তো ওয়ানলি ডাইং কাপড় দিয়ে পায়জামা বানাচ্ছে, কেউ হয়তো ওই পায়জামার মধ্যে কিছু ডিজাইন থাকে। একটা 3 পিসে আমরা কত ধরনের ডিজাইন ইউজ করতেছি, তাই না? হ্যাঁ, তো এতগুলি ডিজাইন রটারি স্ক্রিনে প্রিন্ট করা সম্ভব না, এটা ফ্ল্যাট বেড। কারণ তুমি দেখো যে আমরা যদি একটা ক্যানভাস সাইজ ধরি, যে আমাদের স্ক্রিন, রটারি স্ক্রিনের একটা স্ক্রিনকে যদি আমরা পুরো একটা মনে করে এই যে এটাই আসে, এই যে আমরা একটা ফ্রেম দেখতেছি, হ্যাঁ, এই যে ফ্রেম, এই ফ্রেমে আমি মনে করে এখানে করব, এখানে আঁচলের পায়ের ডিজাইন করবো, এখানে হাতের ডিজাইন করবো। তার মানে এক পার্টের এর জন্য আমি পুরো একটা বিশাল বড় একটা ফ্রেম পাচ্ছি, যেখানে আমি 3 পিসের ফ্রন্ট সাইড আমি ডিজাইন প্রিন্ট করতে পারতেছি। আমার মনে করো আমি 10,000 পিস 3 পিস প্রিন্ট করবো একটা ডিজাইনের, আমাকে প্রথমে 10,000 পিস ফ্রন্ট সাইড প্রিন্ট করতে হবে, তারপরে পরে স্ক্রিন সেট দিয়ে আমার ব্যাক সাইড প্রিন্ট করতে হবে, তারপরে আমরা এটা কি করতেছি, কাটিং করে একটা প্যাকিং করতেছি। তোমরা যে বাজার থেকে পার্ট পার্ট কিনতেছ না, নাকি একটা থান কাপড় কিনে ওখান থেকে কেটে কেটে নিচ্ছ? রিপিট যখন তোমরা বাজার থেকে কিনো রেডিমেড ছাড়া, তোমরা কি করতেছো, আলাদা আলাদা 3টা পার্ট পাচ্ছ। হ্যাঁ, এখানেও ঠিক এরকম, মনে করা প্রথমে ফ্রন্ট সাইড প্রিন্ট হবে, তারপরে ব্যাক সাইড, তারপরে পায়জামা, তারপরে ওড়না, তারপরে এগুলি সব করে প্যাক মানে ফিনিশিং করে একটা প্যাকিং করবে, এটা বাজারে সেল হচ্ছে। আর যেটা আমরা থান কাপড় দিয়ে কিনতেছি সেটা হলো গজ হিসেবে কিনে আমরা বানাচ্ছি আর কি। এখন ক্লিয়ার হয়েছে যে এই 3 পিস বা শাড়ি কিসে প্রিন্ট হয়? সেলেরও কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর এই কারণে আমরা তো মনে করো টেক্সটাইল সেক্টরকে 2টা ভাগে ভাগ করি, একটা হলো লোকাল, একটা হলো এক্সপোর্ট। হ্যাঁ, এই লোকাল যে সমস্ত ফ্যাক্টরিতে যে আমরা আমাদের লোকাল চাহিদা যেটা পূরণ করতেছে যারা, হ্যাঁ, তারাও কিন্তু টেক্সটাইলের কিন্তু এখানে আমাদের টেক্সটাইল বিএসসি একটু কম আসে আর কি, নন জেনারেলরাই বেশি এখানে কাজ করতেছে। আর এক্সপোর্টের দিকে হলো আমাদের টেক্সটাইল বিএসসি স্টুডেন্টরা বেশি ইন্টারেস্টেড, আগ্রহ বা এখানে ফ্যাসিলিটি বেশি, এর জন্য এক্সপোর্টের দিকে বেশি করতেছে। এখন এই যে লোকালে যে আমরা যে যতগুলি ফ্যাক্টরি দেখবা, যদি মনে করো বাংলাদেশে 150টা যদি লোকাল ফ্যাক্টরি থাকে, 150টার মধ্যে 120-35টা থেকে 40টার মধ্যেই ফ্ল্যাট বেড। হ্যাঁ, রটারি যে নাই সেটা না, রটারি আছে, কিন্তু তারা ফ্ল্যাট বেডের উপরে ডিপেন্ডেন্ট। আর এক্সপোর্টে যে ফ্ল্যাট বেড না, এক্সপোর্টে অনেক ফ্ল্যাট বেড আছে, এবং কেন এক্সপোর্টে ফ্ল্যাট বেড ব্যবহার করতেছে এটা আমরা একটু পরে আলোচনায় আসবো, যে একটা মালিক কেন 2 ধরনের মেশিন রাখে এক্সপোর্টের ক্ষেত্রে। সেগুলো তো সে সব প্রোডাক্ট
রটারি স্ক্রিন দিয়েও করতে পারে। হ্যাঁ, আবার ফ্ল্যাট বেড রাখে কেন? হ্যাঁ, আমরা এটা নিয়ে আর একটু পরে আলোচনা করবো। আচ্ছা, শাড়ি প্রিন্টের জন্য আমরা ফ্ল্যাট বেড কেন ব্যবহার করি? কেউ কি বলতে পারবা? স্যার শাড়ি তো এরকম প্রিন্টের মানে ডিজাইনের ভেরিয়েশন থাকে, এক এক জায়গায় হ্যাঁ, একরকম ডিজাইনের ভেরিয়েশন থাকে। কিছু কিছু শাড়ি দেখবা খালি উপরে এবং নিচে পায়ের থাকে। হ্যাঁ, চল যেটা বলি আমরা, চলে কোনো ডিজাইন থাকে না। হ্যাঁ, যদি তোমরা এরকম কোনো শাড়ি দেখো যে দুই আঁচল, তোমরা হয়তো ছেলেরা আঁচল পায়ে এখানে ধারণা আছে এখানে যায় না। হ্যাঁ, আঁচল আর পায়ের যেটা হলো ফ্রন্ট সাইড এবং উপরে দেখবো দুই পাশে যদি আঁচলের ডিজাইন থাকে সেটা রটারি করা সম্ভব। আর যদি আঁচলের মধ্যে ডিজাইন থাকে, মানে শুধু সরি পায়ের মধ্যে যদি ডিজাইন থাকে সেটা রটারিতে প্রিন্ট করা সম্ভব। আর কিছু কিছু শাড়ি দেখবো যে আঁচল পায়ের, আঁচল বলতে আমরা শেষের মানে শেষ প্রান্তে কিছু ইয়ের মধ্যে ডিজাইন থাকে। আবার কিছু কিছু শাড়িতে বডিতেও আঁচলের মাঝখানেও ডিজাইন থাকে। তো এই ধরনের ডিজাইন থাকলে সেটা আমরা ফ্ল্যাট বেডে প্রিন্ট করে থাকি। তোমাদের মনে হয় একটা জিনিস বোঝাতে পারছি যে আমরা কোন মেশিনে কি ফ্যাব্রিক প্রিন্ট হয় বেশি। তোমাদের হয়তো অনেকেরই ধারণা ছিল না যে থ্রি পিস বা শাড়ি কিভাবে প্রিন্ট হয়, কোন মেশিনে প্রিন্ট হয়। এই প্রসেসটা হয়তো তোমাদের অনেকেরই এই ধারণা ছিল না, আমার যতদূর মনে হয়। তোমরা হয়তো বাজারে দেখতেছো অ্যাভেলেবল থ্রি পিস দেখতেছো, অ্যাভেলেবল শাড়ি দেখতেছো, কিন্তু একজন টেক্সটাইল বিএসসি হিসেবে তোমরা হয়তো কখনোই এটা চিন্তা করো না যে শাড়িগুলি কিভাবে প্রিন্ট হচ্ছে, থ্রি পিস গুলি কিভাবে প্রিন্ট হচ্ছে, থান কাপড়ের ডিজাইন গুলি কিভাবে প্রিন্ট হচ্ছে, বা এক্সপোর্টের যে গার্মেন্টস এর যে প্রিন্ট গুলি দেখি সেগুলি কিভাবে প্রিন্ট হচ্ছে। এই ধরনের হয়তো তোমরা কখনো চিন্তা করো নাই আর কি, বা কখনো এটা নিয়ে কখনো ভাবো নাই হয়তো। বা আজকে মোটামুটি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে কোন মেশিনে কি হয় আর কি। এই যে এই ফ্ল্যাট বেড, এখন তোমাকে যদি বলা হয় আমরা কি কি প্রিন্ট পেস্ট দিয়ে প্রিন্ট করি, অল ওভারে কি কি প্রিন্ট পেস্ট দিয়ে প্রিন্ট করা হয়, কেউ বলতে কয়টা পেস্টের নাম বলতে পারবা? বলো দেখি। স্যার আপনি কি চেস্ট প্রিন্টের কথা বলতেছেন? না না, অল ওভার। আমরা তো চেস্ট প্রিন্ট বলতেছি না, তো আমরা অল ওভার নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা স্যার, আমরা লাস্টে একটা দিন যদি তোমাদের আগ্রহ থাকে আমরা চেস্ট প্রিন্ট নিয়েও আলোচনা করব। চেস্ট প্রিন্টে কিন্তু অল ওভার জটিল, কারণ চেস্ট প্রিন্টটা প্রায় 25-30টা মিডিয়াতে প্রিন্ট করা সম্ভব আর কি। এখন তুমি একজন বিএসসি হিসেবে তুমি যে টি শার্টটা ব্যবহার করতেছো, হ্যাঁ, সেই টি শার্টটার ফ্রন্টে অবশ্যই কোনো না কোনো প্রিন্ট থাকে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি যে প্রিন্টের ডিজাইনটা পড়ছো এটা কি প্রিন্টে প্রিন্ট করা, মানে কোন পেস্ট অ্যাপ্লাই করে প্রিন্ট করছে, এটা তো একজন বিএসসি হিসেবে তোমাদের জানা দরকার। আমরা তো সবাই, বিশেষ করে তোমাদের মতো তরুণ যারা বা ইয়ং যারা আছে তারা টি শার্ট বেশি ব্যবহার করো এবং টি শার্টে অবশ্যই প্রিন্ট থাকে। হ্যাঁ, এই প্রিন্ট গুলো তোমাদের একটু জানা দরকার, বা মার্চেন্ডাইজার যখন জব করবা তখন তো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এখন তোমাকে দিল রাবার প্রিন্ট, তুমি যদি বলো যে এটা হাই ডেন্সিটি প্রিন্ট, হ্যাঁ, তাহলে তো একটা ইয়ের ব্যাপার আর কি। এই প্রিন্টের মানে অন্তত পক্ষে এই টেকনোলজিটা না জানলেও তোমার প্রিন্ট দেখে তুমি বলতে পারো যে এটা কোনটা কোন প্রিন্ট। হ্যাঁ, অর্থাৎ টেকনোলজি তোমাকে জানতে একটু সময় দিতে হবে যে এই রাবার প্রিন্ট কিভাবে প্রিন্ট করতেছে, এটার জন্য কি ডাইসি মেটেরিয়াল ব্যবহার করতেছে, বা এখানে কি প্রবলেম হয়, কি সলিউশন। হ্যালো হ্যালো, কেউ কি প্রশ্ন করতে যাচ্ছ? তাহলে আমরা এই যে কি কি পেস্ট ইউজ করি একজন বলো দেখি অল ওভারের ক্ষেত্রে। স্যার ডিসচার্জ প্রিন্ট, তারপর রিঅ্যাক্টিভ প্রিন্ট, গ্লিটার প্রিন্ট, অ্যাসিড প্রিন্ট, পিগমেন্ট প্রিন্ট, ডিসপার্স প্রিন্ট, এইসবই স্যার। রিঅ্যাক্টিভ 7টা প্রিন্ট করা হয়। আমরা আরেকবার বলি, মানে যেটা বেশি প্রিন্ট করা হয় সেটা থেকে আমরা আসি। রিঅ্যাক্টিভ, পিগমেন্ট, ডিসচার্জ, ডিসপার্স, পাপ প্রিন্ট, বার্ন আউট, গ্লিটার, এই কয়টা আইটেমে নরমালি অল ওভার প্রিন্ট হয়ে থাকে, সেটা রটারি বলো বা ফ্ল্যাট বেড বলো। এখন মনে করো তোমাকে যে আমরা 5টা প্রিন্ট পেস্ট বললাম,
বা 7টা প্রিন্ট পেস্টের নাম বললাম, বা তোমরা এই প্রিন্ট পেস্টের নামগুলি জানো, এই প্রিন্ট পেস্টের সাথে পরিচিত নামে, বা এটা। স্যার জি স্যার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই। স্যার আমরা বুঝতেছি যে ডিজাইনে যদি ভ্যারিয়েশন থাকে তাহলে আমরা ফ্ল্যাট বেড ইউজ করব। হ্যাঁ স্যার এখন যদি আমি কোন একটা থান কাপড়ে যদি আমার কোনো আমাকে ডিজাইন চয়েস আসলো যে এরকম যে আমাকে ডিজাইন বেশি ইউজ করতে হবে, তখন কি আমি ফ্ল্যাট বেড ইউজ করব? থান কাপড় তো করতে পারবা, থান কাপড় তো তুমি কোনো সমস্যা না, মানে তুমি 3 পিস সরি 3 পিস আর শাড়ি রটারিতে প্রিন্ট করা একটু টাফ হয়। তুমি যে এই থান কাপড় বা যে আমরা হোম প্রজেক্টে বা নিটের প্রিন্ট গুলো হচ্ছে না, অ্যাভেলেবল ফ্ল্যাট বেডে হচ্ছে। আচ্ছা স্যার বুঝছি। হ্যাঁ কিন্তু তুমি 3 পিস এবং ওড়না, আবার কিছু কিছু বেডশিট দেখবা যে মনে করো আমরা 7 ফিট বাই 5 ফিট বাই 7 ফিট কাট ব্যবহার করি, ডবল কাট গুলি। এখানে দেখবো যে কিছু কিছু বেডশিট দেখবো যে মাঝখানে একটা বড় ফুল বা কার্টুন, আর নিচে যেখানে আমরা চাদর ঝুলানো থাকে ওখান থেকে কিছু ডিজাইন, মানে পুরা একটা বেডশিটে একটা ডিজাইন। সেই ওই জাতীয় ডিজাইন গুলি বা ওই জাতীয় বেডশিট আমরা কিসে প্রিন্ট করব? স্যার ওই ক্ষেত্রে আমরা ফ্ল্যাট বেড ইউজ করব না? ইয়েস, কারণ তুমি এত বড় একটা 7 ফিট বাই 8 ফিট খাটে যে দেখবো যে কিছু কিছু বেডশিট আছে যে মাঝখানে একটা বিরাট বড় ফুল বা মাঝখানে বিরাট একটা ডিজাইন আলপনা স্টাইলের, চারপাশে আলপনা, ওইখানে কোনো রিপিট নাই, পুরোটাই একটা রিপিট। এই জাতীয় ডিজাইন আমরা কোথায় প্রিন্ট করব? এবং এটা তোমরা দেখলে জানি বুঝতে পারো যে এটা ফ্ল্যাট। তোমরা যদি এখন দেখো যে এত বড় একটা রিপিট একটা ডিজাইন, তোমাকে যদি প্রশ্ন করা হয় যেটা কিসে করছে, তুমি যদি বলো যে এটা রটারিতে করছে, কারণ এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, আমরা এই ডিজাইন ডেভেলপে একটু আলোচনা করলে একটু ক্লিয়ার হওয়া, একটু শুধু জেনে রাখো যে ফ্ল্যাট বেডে এই জাতীয় ডিজাইন গুলি হয় আর কি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 6টা প্রিন্ট পেস্টের কথা বললাম আর কি। এখন তুমি কি এই 6টা প্রিন্ট পেস্ট ফ্যাব্রিক্সের হ্যান্ড ফিলের মাধ্যমে চিনতে পারবা যে কোনটা রিঅ্যাক্টিভ প্রিন্ট, কোনটা পিগমেন্ট প্রিন্ট, বা কোনটা ডিসপার্স প্রিন্ট, কোনটা ডিসপার্স প্রিন্ট, কোনটা গ্লিটার, কোনটা পাপ প্রিন্ট? এটি আমি মনে করি 5-7টা যদি ফ্যাব্রিক্স তোমাকে দেই, বা এখন তো অনলাইনে ক্লাস দেওয়া সম্ভব না, বা তোমার বাসায় মনে করো এখন বিভিন্ন যদি ফ্যাব্রিক্স থাকে, তুমি কি আইডেন্টিফাই করতে পারবা হ্যান্ড ফিলের মাধ্যমে যে কোনটা রিঅ্যাক্টিভ প্রিন্ট, কোনটা পিগমেন্ট প্রিন্ট? তোমাকে বলে দেওয়া হবে না, তোমাকে 5টা কাপড়ের স্যাম্পল দেওয়া হবে এবং তুমি হ্যান্ড ফিলের মাধ্যমে তুমি বলবা। এটা কি কেউ কার কোন ধারণা আছে কিভাবে তুমি কোন পেস্ট তুমি এই করবা, চিনবা? স্যার রাবিং করে কি করা যাবে? কি করে ঘষে রাবিং করে? স্যার না, আমি তো বলছি হ্যান্ড ফিলের মাধ্যমে, তোমাকে হাতে নিয়ে তোমাকে বলতে হবে, তোমাকে কোনো টেস্ট ছাড়া ছাড়া ল্যাব ছাড়া তোমাকে বলতে হবে। স্যার সম্ভবত ফ্লক প্রিন্টিং যেটা বা রাবার প্রিন্টিং, হ্যাঁ ওইটা হাত দিয়ে বোঝা যাবে। ওইটা হচ্ছে মেইন কাপড়ের সারফেস থেকে একটু উঁচু হবে। হ্যাঁ, এটা বোঝা যাবে। আর বাকিগুলি? আর বাকিগুলো যেগুলো হচ্ছে কেমিক্যাল টাইপস, যেমন রিঅ্যাক্টিভ, ওইটা কাপড়ের লেয়ারের সাথে এটা মিশে থাকবে অনেকটাই। এখন কি এটা কি তুমি চিনতে পারবে হ্যান্ড ফিলের মাধ্যমে? স্যার যারা মানে এই ব্যাপারে ধারণা আছে, একটু কাজ করতে হবে রাবারের প্রিন্টটা। হ্যাঁ, অমসৃণ টাইপের হবে রাবারের প্রিন্টটা। এটা তো তোমরা তো বললা যে পাপ প্রিন্টটা বা রাবার প্রিন্টটা এটা সহজেই তোমরা চিনতে পারবা, কিন্তু পিগমেন্ট, রিঅ্যাক্টিভ, ডিসচার্জ, ডিসপার্স, গ্লিটার, বার্ন আউট, এইগুলি চিনবা কিভাবে? রিঅ্যাক্টিভ আর ডিসপার্স যখন একসাথে থাকবে। না, আমি একটু বোঝা যাবে না, জন্য আমি একটু আলোচনা করি, তারপর তোমরা ইজি ভাবে বুঝতে পারবা যে আমাদের লোকাল ফ্যাক্টরি গুলিতে বা আমরা যে সমস্ত নিজেরা ব্যবহার করার জন্য, বিশেষ করে ছেলে বা মেয়ে বলো, যে যদি প্রিন্টেড কোনো ফ্যাব্রিক ব্যবহার করি সেগুলি ম্যাক্সিমাম হলো রিঅ্যাক্টিভ প্রিন্ট। রিঅ্যাক্টিভের প্রিন্টের বৈশিষ্ট্য প্রথম হলো
যে তুমি যদি নিয়ে হাতে এভাবে চাকরি করো দেখবো যে এটা খুব সফট ফ্যাব্রিক, হ্যাঁ খুবই সফট হবে ফ্যাব্রিক্সে, এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, হ্যাঁ প্রিন্টের আমরা যে ফ্যাব্রিক্সের ফ্রন্ট সাইড তো প্রিন্ট করবো, আর ব্যাক সাইডের ফ্রন্ট সাইডের যে কালার ব্যাক সাইডের কালারের শেড প্রায় কাছাকাছি থাকবে, মানে কালার পাচিংটা বেশি হয়। আমি বোঝাতে পারছি ডিরেক্টিভটা? জি স্যার। মানে তুমি রিঅ্যাক্টিভ এখন আজকে বাসায় যে তুমি তোমার বাসায় যতগুলো প্রিন্টেড ফ্যাব্রিক্স আছে সবগুলো চেক করবা, হ্যাঁ আমি যেভাবে এই করতেছি বলতেছি আর কি। প্রথম রিঅ্যাক্টিভের বৈশিষ্ট্যটা হলো যে তুমি ফ্রন্ট সাইডে যে কালার শেড দেয়া বা যে কালার টোন দেয়া বা প্যান্টন দিয়ে প্রিন্ট করা হয়েছে ব্যাক সাইডেও প্রায় ওইটার মতো কালার থাকবে, এবং হাত দিয়ে যদি এরকম চেপে ধরো দেখবো যে এটা খুব সফট। আমরা কিন্তু এই জন্য এই রিঅ্যাক্টিভ প্রিন্টের ফ্যাব্রিক্স গুলি ব্যবহার করি আমাদের দেশে আর কি। হ্যাঁ তোমরা দেখবো যে মেয়েদের কাপড় বলো বা ছেলেদের কাপড় বলো দেখবে যে যারা যে আমরা রাফ ইউজ করার জন্য যেগুলি পড়ি আর কি, এগুলি ম্যাক্সিমাম রিঅ্যাক্টিভ প্রিন্ট। আর পিগমেন্ট প্রিন্টটা হলো যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, মানে তোমরা যেভাবে চিনবা পিগমেন্ট কালারটা পাসিংটা কম হবে। তুমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখবা যে ব্যাক সাইডটা খুব একটা কালারটা পাসিং হবে না, এবং যদি হাত দিয়ে এভাবে চেপে ধরো তুমি পিগমেন্ট রিঅ্যাক্টিভে যে সফটনেসটা পাবা হ্যান্ড ফিল্ডে, পিগমেন্টে সেই সফটনেসটা পাবা না, একটু হার্ড, খুব বেশি হার্ড না সেটা না, একটু হার্ড। কিন্তু ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের মধ্যে পার্থক্যটা হলো রিঅ্যাক্টিভটা ব্যাক সাইডে কালারটা বেশি পাসিং করবে এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের কালারের শেড প্রায় একরকম থাকবে। আর পিগমেন্টটা হলো এই কালার পাসিংটা খুব কম হয়, যার জন্য কিছু কিছু ফ্যাব্রিক্স দেখবা যে ব্যাক সাইডের কালারই দেখা যায় না পিগমেন্টের, হ্যাঁ ফ্রন্ট সাইডে যে কালার ব্যাক সাইডের কোনো কালারই দেখা যায় না। আবার কিছু কিছু পিগমেন্ট আছে দেখবো যে ফ্রন্ট সাইডে হালকা হালকা শেড দেখা যায়। এইভাবে তুমি চিনবা যে এটা পিগমেন্ট কালার। আর আমাদের দেশে যে বললাম যে লোকালের জন্য 70 থেকে 80% রিঅ্যাক্টিভ প্রিন্ট হয়, আর আবার এক্সপোর্টের ক্ষেত্রে 70 থেকে 80% হলো পিগমেন্ট প্রিন্ট হয়। এখন আছে ডিসচার্জ প্রিন্ট। ডিসচার্জ প্রিন্ট কিসের উপরে প্রিন্ট হয়, মানে এটা কিভাবে চিনবা? স্যার পলিয়েস্টার। পলিয়েস্টার ডিসচার্জ প্রিন্ট তো তোমার যে কোনো ডাইং কাপড়ে পলিয়েস্টার ছাড়া তো ডিসচার্জ প্রিন্ট হয়, তুমি নিট বলো ওভেন বলো সবগুলোতে ডিসচার্জ প্রিন্ট হচ্ছে। স্যার ফার্স্ট টাইম একটা প্রিন্ট করে এর উপর মাঝখানে আবার করা হয় না, ডিসচার্জ প্রিন্টটা প্রথম বৈশিষ্ট্যটা হলো তোমরা কি একটা প্রিন্টেড ফ্যাব্রিক দেখে যে এটা কি ডাইং এর উপরে না হোয়াইটের উপরে, এটা কি আইডেন্টিফাই করতে পারবা? যে কোনো একটা ফ্যাব্রিক্সে প্রিন্ট করা, হ্যাঁ কোনটা ডাইং এর উপরে কোনটা হোয়াইটের উপরে প্রিন্ট করছে এটা কি তোমরা চিনতে পারবা? এই জিনিসটা তোমরা হ্যাঁ চেনা যায় তো স্যার? হ্যাঁ কিভাবে চিনবা? স্যার ডাইং এর ওটার হোয়াইটটা একটু অফ হোয়াইট টাইপের হবে আর কি, একেবারে পিওর হোয়াইটে আসবে না। না আমি ডাইং তো বলতে যে অফ হোয়াইট ডাইং সেটা তো না, ডাইং তো মনে করে নেভি হইতে পারে, ব্ল্যাক হইতে পারে, ডিপ রেড হইতে পারে, ডিপ গ্রিন হইতে পারে। আমি ডাইং বলতে যে নেভি অফ হোয়াইটটাও ডাইং, এটাও ঠিক, কিন্তু আমি ডাইং যেটা বলতেছি ডিপ ডাইং যেটা বলতেছি বা ডাইং এর উপরে যদি প্রিন্ট সেটা চিনবা কিভাবে? স্যার যেটা হোয়াইটের উপর হবে সেটার ক্ষেত্রে ডিজাইনটা খুব বেশি ভালো করে ফুটে উঠবে, আর যেটা অন্য কোনো কালার বা ডাইসের উপর হবে সেক্ষেত্রে খুব বেশি ফুটে উঠবে না। না এটা প্রথমই হলো যে মনে করো যদি কোনো 100% কাভারেজ প্রিন্ট হয়, হ্যাঁ 100% কাভারেজ প্রিন্ট তো তোমরা আমি তোমাদের বোঝাতে পারছি যে 100% কাভারেজ প্রিন্ট বলতে আমরা কি বুঝি। হ্যাঁ যদি তোমার একটা হোয়াইট ফ্যাব্রিক্সে 100% কাভারেজ প্রিন্ট হয় তাহলে তো এখানে কোনো হোয়াইট পোর্শন দেখা যাবে না। আবার যদি আর নর্মালি একটা ডাইং এর উপরে কখনোই 100% কাভারেজ প্রিন্ট হয় না। প্রথম কন্ডিশন এটা যে একটা ডাইং এর উপরে ডিপ ডাইং, সেটা ডিপ ডাইং হতে হবে, হ্যাঁ বা যে কোনো ডাইং হতে বলতে পারো, ডিপ ডাইং হতে পারে বা যে কোনো শেডের ডাইং হতে পারে। হ্যাঁ ডাইং এর উপরে কখনোই একদম 100%
এই তোমার 100% কাভারেজ প্রিন্ট হয় না, তার কারণটা কি? স্যার ডাইং করাই তো লস হয়ে যাবে তখন। হ্যাঁ রাইট, তখন আমি কেন ডাইং করে আমি তার উপর 100% কাভারেজ প্রিন্ট করব? তোমার যুক্তি 100% ঠিক, যে আমরা ডাইং করে আমরা কেন 100% কাভারেজ প্রিন্ট করব? আমরা তো হোয়াইট পেপারের উপরে আমরা 100% কাভারেজ প্রিন্ট করব। হ্যাঁ, ডাইং এর উপরে যখন আমরা প্রিন্ট করি সেটা কখনোই 100% কাভারেজ হয় না। তুমি দেখবা যেখানে তোমার যেমন একটা ডিজাইন দেখলে বুঝতে পারো যে কোনটা ডাইং কাপড়, হোয়াইটের উপরে প্রিন্ট দেখলে বলতে পারতেছো যে এটা হোয়াইটের উপরে, কারণ তুমি ডিজাইনের ফাঁকে ফাঁকে হোয়াইট দেখতেছো এবং এটা দেখে বুঝতে পারতেছো যে এটা হোয়াইট ডাইং এর হোয়াইটের উপরে প্রিন্ট। ডাইং এর উপরে প্রিন্ট করলে তোমরা অবশ্যই চিনতে পারবা, কি বলো? জি স্যার। আমি তো প্রথম কন্ডিশন দিলাম যে 100% কাভারেজ প্রিন্ট ডাইং এ কখনো হয় না। এখন তুমি যে কোনো একটা প্রিন্ট আপনার হোয়াইটের প্রিন্টের উপরে যেভাবে তোমরা চিনতেছো যে এটা এইটুকু অংশ ডাইং বেড়েছে বা এটা হোয়াইট বেড়েছে আর বাকিগুলো প্রিন্ট, ডাইং এর উপরে প্রিন্ট করলে ওটা বুঝবা। এখন তুমি ডাইং এর যে শেডটা পাচ্ছ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যদি চেক করো, দেখবা যদি দেখো যে হ্যাঁ দুইটা একই, তখন তুমি এটা ধরে নিতে পারবা যে এটা ডাইং এর উপরে প্রিন্ট। আমি বুঝাতে পারছি? জি স্যার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একজন একটু আর একটু বুঝিয়ে বলো দেখি, আমরা কিভাবে বুঝবো যে এটা ডাইং এর উপরে প্রিন্ট? স্যার ডাইং এর যেটা ওইটার উভয় সাইডের কালার একই রকম থাকবে, আর প্রিন্টের যেটা ওইটার মানে এক সাইডের কালারটা মানে বেশি ইয়ে হবে, অন্য সাইডটা বোঝা যাবে যে এটাতে অত কালার হয় না। আর একটু ডিটেইলস বলো, মানে তুমি কিভাবে বুঝবা যে এটা ডাইং এর উপরে প্রিন্ট, এটা হোয়াইট ফেব্রিক্স এর উপরে প্রিন্ট? স্যার বিশেষ করে লোকালাইজড প্রিন্ট যেগুলো, হ্যাঁ বিশেষ করে লোকালাইজড প্রিন্ট যেগুলো, অর্থাৎ যেখানে 100% প্রিন্ট হচ্ছে না, জাস্ট কিছু কিছু জায়গার মধ্যে স্পেশাল কিছু প্রিন্ট হচ্ছে, ওই জিনিসগুলো আমরা বেসিক্যালি ডাইং কালার উপর, একটা নির্দিষ্ট ডাইং করা কালার উপর করব। আর যেখানে হচ্ছে পুরোপুরি ভিন্ন কালার, সাইড থেকে বোঝা যাবে না। আমি তো এটাই বলতেছি, তুমি যখন আমি তো প্রথমেই বলে দিলাম যে আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে কখনোই ডাইং এর উপরে 100% কাভারেজ প্রিন্ট হয় না। আমি কিন্তু প্রথম কন্ডিশন দিয়ে দিচ্ছি যে ডাইং 100% ডাইং এর উপরে এই কখনোই বডি কাভারেজ প্রিন্ট হয় না। প্রিন্ট হয় হয়তো মনে করছে এই 90% হইতে পারে, 70% হইতে পারে, 20% হইতে পারে, কিন্তু 100% কখনোই ডাইং এর উপরে প্রিন্ট হয় না। এবং কেন হয় না, একজন যে যুক্তিটা বলছে এই যুক্তিতে হয় না যে কেন আমি ডাইং করে আবার মানে কষ্ট বাড়াবো। হ্যাঁ, আমি তো গ্রে হোয়াইট ফেব্রিক্সে আর এটিতে আমি প্রিন্ট করবো, আমি কেন ডাইং করে আবার 100% কাভারেজ করবো? আমরা আগে প্রথম শর্তটা হলো যে কখনোই ডাইং এর উপরে বডি কাভারেজ প্রিন্ট হয় না। আর বডি কাভারেজ প্রিন্ট হওয়া না হওয়া মানে হলো যে ডিজাইনের কোনো কোনো এরিয়াতে হ্যাঁ আমাদের ডাইং ফেব্রিক শো করবে, রাইট? যদি 100% প্রিন্ট না হয় ডাইং এর, যদি 100% প্রিন্ট না হয় ডাইং এর উপরে, তাহলে কোনো কোনো এরিয়াতে তো অবশ্যই ডাইং ফেব্রিক শো করবে। জি স্যার। করবে না? লোকালাইজড প্রিন্টিং বলতে যেখানে যেখানে প্রিন্ট করছে ওখানে প্রিন্টে, আর বাকি জায়গাগুলোতে ডাইং কালারটা শো হ্যাঁ, করবে। এখন যেখানে তুমি ডাইং কালার দেখতেছো ওইটাই শুধু ব্যাক সাইডে যদি দেখো যে কালারটা সেম, তাহলে তো তুমি বুঝতে পারতেছো যে এটা ডাইং এর উপরে প্রিন্ট করা, রাইট? জি স্যার। আবার অনেকে কিন্তু মনে করে যে ডাইংটা হোয়াইটের উপরে ডাইংটা প্রিন্ট করছে, তুমি ব্যাক সাইড থেকে এটাকে তোমাকে বুঝতে হবে যে এটা ডাইং এর উপরে না হোয়াইটের উপরে। অনেকে কিন্তু ওই যে এই মনে করো 100 যে ডাইংটা যে পোর্শনটা ভেসে আসছে সেটা দেখে অনেকে হয়তো বলতে পারো যে এটা মনে একটা প্রিন্ট। তখন তুমি ফ্যাব্রিক্সের ব্যাক সাইডটা দেখবা, ব্যাক সাইডটা দেখবা যে ফ্রন্ট সাইডের এবং ব্যাক সাইডের কালার ওই এরিয়া কি সেম নাকি। যখন তোমার মনে হবে সেম, তখন তুমি ধরে নিবে যে এটা হলো এই ডাইং এর উপরে প্রিন্ট করা। বুঝতে পারছো? জি স্যার। এটা কি আর কেউ সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবে তোমাদের মধ্যে?
আচ্ছা, আমি এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা হইলো পিগমেন্ট এবং রিঅ্যাক্টিভ কালার চিনলাম, আর ডিসচার্জ বা ডিসপার্স কালার আমরা কিভাবে চিনবো? এই এটা চেনার জন্য আমরা কিন্তু এতগুলি কথা বলছি আর কি। তো নর্মালি যে কোনো ডিপ ডাইং, আমি ডাইং বলতেছি না, লাইট ডাইং বলতেছি না, ডিপ ডাইং কোনো তো একটা শেড দেখলে বুঝতে পারবা যে কোনটা ডিপ ডাইং আর কোনটা লাইট ডাইং, অন্তত পক্ষে একটু সেন্স তোমাদের আছে। যদি দেখো কোনো ডিপ ডাইং এর উপরে কোনো প্রিন্ট করা, তোমরা এটাকে ধরে নিবে যে এটা ডিসচার্জ প্রিন্ট, সেটা হোয়াইট ডিসচার্জ হতে পারে, কালার ডিসচার্জ হতে পারে। এবং এটা হলো পিগমেন্টের চেয়ে একটু হার্ড হবে। প্রথম সবচেয়ে হ্যান্ড ফিল্ডের মধ্যে সফট হলো রিঅ্যাক্টিভ, তারপর হলো পিগমেন্ট, তার চেয়ে হার্ড হলো ডিসচার্জ প্রিন্ট। এবং এটা শর্ত হলো যে এটা নর্মালি কোনো ডিপ ডাইং এর উপরে প্রিন্ট হয়ে থাকে, এবং পিগমেন্টের চেয়ে হ্যান্ড ফিল্ডের চেয়ে একটু হার্ড হবে। কারণ এখানে আমরা যে প্রিন্ট ডিসচার্জ কালারটা তৈরি করি, এখানে আমরা হোয়াইট পেন্ট ব্যবহার করতেছি, হোয়াইট ডিসচার্জ ব্যবহার করতেছি, যার জন্য এটা প্রিন্টের পরে একটু হার্ড হয়। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, তো তুমি আমাকে এখন এই তিনটে ফেব্রিক্স তুমি কিভাবে চেনা, তুমি স্টুডেন্টদেরকে একটু বোঝাও। তুমি কোন ইয়ারে আছো? শাহজাহান সিরাজ। স্যার আমি ফাইনাল ইয়ার। গুড। তুমি এটা একটু ব্যাখ্যা করো তোমাদের ফ্রেন্ডদের কাছে, তুমি যেটুকু বুঝছো সেইভাবে তুমি এক্সপ্লেইন করো। তুমি তিনটা ফেব্রিক্স কিভাবে হ্যান্ড ফিলের মাধ্যমে চিনবা? রিঅ্যাক্টিভ ডাইং এর ক্ষেত্রে কালার পেনিট্রেশনটা বেশি হবে। এই ক্ষেত্রে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কালারের শেডের যে ভেরিয়েশন, এটা তেমন একটা তফাৎ হবে না, অর্থাৎ হ্যান্ড ফিলটা খুব স্মুথ আসবে। আর পিগমেন্ট ডাইং এর ক্ষেত্রে কালার পেনিট্রেশন পার্সেন্টেজ কম হবে। এই ক্ষেত্রে হ্যান্ড ফিলটা একটু সফট, রিঅ্যাক্টিভের মতো অত সফট আসবে না, এবং হচ্ছে বোথ সাইডে ভেরিয়েশন যেটা এটা বোঝা যাবে। ডিসচার্জের ক্ষেত্রে এটা অবশ্যই ডিপ ডাইং ফেব্রিকের ক্ষেত্রে করা হয়ে থাকবে, এবং এটার হ্যান্ড ফিল সবচেয়ে বেশি খারাপ আসবে এর থেকে পিগমেন্ট হচ্ছে খারাপ বলতে হার্ড হবে আর কি। হ্যাঁ, আর বার্নআউট তো তোমরা বার্নআউটের ফেব্রিক্স কখন দেখছো? স্যার ফেব্রিক দেখি নাই, তবে প্রসেসটা মানে পড়ছি। স্যার একটা লেয়ার বার্ন হবে, সেলুলোজের একটা লেয়ারকে বার্ন করে দেবে, বাকি ওই পোরশনে ডিজাইন ফুটে উঠবে স্যার। রাইট। এই বার্নটা কি আমরা আগুন দিয়ে পুড়িয়ে করি? স্যার এটা সালফিউরিক অ্যাসিড 70% কনসেন্ট্রেশন। যেহেতু আমরা বার্ন বলতে অনেকের ধারণা যে বার্ন বলতে আগুন, এটা আগুনের মাধ্যমে মনে হয় ফাইবারটাকে পুড়ে দেয় আর কি। হ্যাঁ, এটা হলো পুরোটা কেমিক্যালের মাধ্যমে বার্ন আউট। বার্ন আউট কি আমি মাল্টি কালার করতে পারবো? মাল্টি কালার ডিজাইন করা যাবে বা 2-3 কালারের দিয়ে বার্ন আউট করা যাবে? সাধারণত স্যার ব্লেন্ডেড ফেব্রিক গুলা বার্ন আউট আমি ওটা বলতেছিলাম। যেমন আমরা একটা প্রিন্টেড ফেব্রিকে কয়েকটা কালার ইউজ করতেছি, বার্ন আউট কি এরকম কোনো আছে যে এখানে কয়েকটা কালার? স্যার এটাতে মেবি বেশি কালার ইউজ করা যায় না, শুধু দুইটা মেবি। দুইটা না, একটা বলতে ফেব্রিক তুমি হোয়াইট ফেব্রিক্সের উপরে নিবে, একটা বার্ন করে ডিজাইনটা ফুটে করবে। হ্যাঁ স্যার, গ্রে করে। হ্যাঁ, আর গ্রেটা থাকবে। মানে এখানে কোনো এক কালারে ইয়ে থাকবে আর কি, এখানে কোনো একাধিক কালার দিয়ে বার্ন আউট করা যায় না। আর ইয়ে তো আর গ্লিটার প্রিন্ট তো তোমরা সবাই চিনবা। গ্লিটার প্রিন্ট, হ্যালো? জি স্যার, এটা একটু উজ্জ্বল হবে, কালারটা একটু। হ্যাঁ, এই যে আমরা বালি দেখো না, হ্যাঁ এটা হলো চক করবে। এবং আমরা তোমাদেরকে এই যে ম্যাশ কাউন্ট বলছিলাম, যে বিভিন্ন কাইন্ডের আমরা ম্যাশ কাউন্টের ম্যাশ ব্যবহার করি। গ্লিটার ম্যাশ, গ্লিটারটা এটা কি দানা, এটা একটু বড় থাকে না, আর একটা বালির কণার মতো না? জি স্যার। এটার জন্য আমরা কত ম্যাশ ইউজ করতে পারি? এটা হলো সর্বনিম্ন। আমরা আমাদের
ম্যাশ কাউন্ট হলো 40 ম্যাশ আর কি, মানে পার স্কয়ার ইঞ্চিতে 40x40টা হোল থাকে। 40 ম্যাশ স্ক্রিনে আমরা গ্লিটার প্রিন্ট করে থাকি। তুমি কি এই গ্লিটার কখনোই 100 বা 125 বা 155 165 ম্যাশে কখনোই গ্লিটার প্রিন্ট করা সম্ভব না। সেটাতে এই রটারির ক্ষেত্রে বলতেছে, ফ্ল্যাট বেডের ক্ষেত্রেও স্ক্রিনে আমরা ওই সর্বলল যে ম্যাশ, যেটা আমরা জালির মতো বলি আর কি, ওই ম্যাশ দিয়ে আমরা স্ক্রিন প্রিপারেশন করে ওখানে ফ্ল্যাট বেডের জন্য আমরা এক্সপোজ দিয়ে থাকি। স্যার ডিসচার্জ এবং রেসিস্টের মধ্যে কি কোনো কিভাবে আইডেন্টিফাই করা যাবে দুইটা? ডিসচার্জ এবং রেজিস্টার প্রায় সেমই, খুব যে একটা এটা রেজিস্টার একটু হ্যান্ডফিলটা একটু সফট থাকবে ডিসচার্জের চেয়ে। ওইটা স্যার ডিসচার্জে তো একটা ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারছি, এটা ডিপ ডাইং এর উপর করা হয়ে থাকে, কিন্তু রেসিস্টের ক্ষেত্রে এরকম কোনো আইডেন্টিফিকেশন ফ্যাক্টর? আচ্ছা, আমরা এই যে এখানে একটা ফ্রেম দেখতেছি, এই যে আমার ইয়ে দেখতেছো, বিশাল আকার একটা ফ্রেম দেখতেছো, আমার আইকনে একটা জি স্যার করে দেখাচ্ছি। স্যার দেখাচ্ছে স্যার, দেখাচ্ছে স্যার। এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে একটা বেডশিটে একটা পুরো একটা বেডশিটে একটা স্ক্রিন, তার জন্য মনে করে এত বড় বড় স্ক্রিন ফ্ল্যাট বেডে ব্যবহার করতেছি। আর এখানে কিন্তু তোমাকে ওই স্ক্রিন প্রিন্টেড ফ্যাব্রিক্সটা ডায়ার করে নিতে হচ্ছে, ডায়ার করে বের হচ্ছে। দেখাই তোমার এটা ডায়ার অবস্থা। এখানেও তোমার ব্ল্যাঙ্কেট গাম ব্যবহার করতেছি। হ্যাঁ, আর ওইখানে যেমন আমরা রটারি স্ক্রিনে আমরা স্কুজি কি ব্যবহার করছি, স্কুজির ক্ষেত্রে ব্লেড অথবা রড, আর এখানে আমরা রাবার স্কুইজ, রাবার স্কুজি, রাইট। এখানেও কিন্তু ওই প্রেসার কন্ট্রোল করার সিস্টেম আছে, যে প্রেসার কম বা কমানো বাড়ানো কিন্তু সিস্টেম আছে এখানে। যেমন এই যে এই নাটগুলি আছে না, এটার উপরে হলো প্রেসারটা ডিপেন্ড করবে। এই যে আমরা এখানে যেটা দেখতেছি, এটা অপারেটরই বুঝতে পারবে যে এটা আমি কত প্রেসার দিলে আমার ডিজাইনের সাথে আমার প্রিন্টের আউটপুট মিলবে আর কি। যদি প্রেসার দিয়ে নর্মালি কালার ব্লিড করবে বেশি, আর প্রেসার কম হইলে আবার কালার পাসিং হবে না। হ্যাঁ, এরা এই সহজেই একটা ধারণা করে নেয় যে এটার জন্য কত প্রেসার দিব আমরা। আর তোমরা যখন মনে করো আসবা এই জব করতে আসবা, তোমাদেরও একটা ধারণা হয়ে যাবে যে কোন ডিজাইনের জন্য বা কোন কালারের জন্য কতটুকু প্রেসার প্রয়োজন হয়। আমরা মোটামুটি এইটুকু ফ্ল্যাট বেড, যেহেতু আমরা রটারি নিয়ে ডিটেলস আলোচনা করছি, ফ্ল্যাট বেডেও আমরা অত ডিটেলস প্রায় সেম প্রসেস দেখেই দুইটার সাথে কম্পেয়ারটা দেখাইলাম। হ্যাঁ, ফ্ল্যাট বেডের নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারো আর কি। স্ক্রিনের উপরে কালার এটা কোথায় ঢালতেছে? স্ক্রিনের উপরে যে ওয়ার্কারটা কালার এটা কোন জায়গায় ঢালতেছিল দেখলাম যে। সরি, আবার বলো, স্ক্রিনের উপরে কালারটা স্যার মানে কোথায় ঢালতেছে এরা? এই দুইটা স্কুইজের মাঝখানে, দুইটা স্কুইজ মাঝখানে মগের সাহায্যে ঢেলে দিচ্ছে আর কি। আর এখানে মনে করে কন্টিনিউ যে কালার ম্যান বা কালার হেল্পার বা কালার ইয়ে থাকে, তারা কন্টিনিউ চেক করে যে কোন ফ্রেমে কালার শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথে এখানে কালারটা দিয়ে দিচ্ছে আর কি, ম্যানুয়াল সিস্টেম। আর রটারিতে হলো অটোমেটিক কম্প্রেসরের মাধ্যমে এটা নিয়ে নিচ্ছে। আর দেখো এই যে এখান থেকে যে কাপড়টা যাচ্ছে উপরের দিকে, দেখতেছ এই কাপড়টা উপর দিকে যাচ্ছে, এটা তার মানে কি এখানে যে একটা ডায়ার ওই বের হবে আর কি। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে এই এরিয়ার কথা বলি, স্পেসের কথা বলি, যে দুইটা মেশিনের জন্য কোনটার স্পেস বেশি দরকার, রটারি না ফ্ল্যাট বেড? স্যার ফ্ল্যাট বেড স্পেস বেশি লাগে। স্যার এখানে ড্রাইং এর ব্যাপারটা কোন জায়গায় ঘটে? হ্যাঁ, আমি ওটা ওই আসল দেখে আমি আসলে দেখাবো যে
এটা দেখাই, এই যে এখান থেকে যে যাচ্ছে ফেব্রিক্সটা, হ্যাঁ উপর দিকে, এটা ড্রায়ারের ভিতর ঢুকবে আর কি, ওখান থেকে ড্রায়ার হয়ে এই যে পিছন থেকে ফেব্রিক্সটা একদম শুকিয়ে, এটা আমরা দেখলে বুঝতে পারি না যে এটা ভিজা ওয়েট, আমরা একটু দেখে কি বুঝতে পারি যে এই পুরো প্রিন্টে ভিজা অবস্থায় আছে, এটা দেখে কি বোঝা যায়? বোঝা যায় স্যার কিছু, যে এটা পুরোটা ভিজা, শুধু এই হোয়াইট পোর্শনটা শুকনা, এই যে এখানে যে আমরা ডাইং ফেব্রিক হোয়াইট ফেব্রিকটা দেখতেছি এটুকু শুকনা, আর বাকি কিন্তু সবই ভিজা। স্যার এই মুহূর্তে আমরা যে ফেব্রিকটা দেখতেছি, যে প্রিন্টটা দেখতেছি, এটা তো প্রায় কন্টিনিউয়াস দেখা যাচ্ছে, তো এটা কি আমরা রোটারিতে করতে পারতাম না? হ্যাঁ করতে পারতাম, এখন রোটারিতে আমরা হয়তো এই জন্য করতে পারি নাই, আমি একটু আসতেছি, আমি তো ওদেরকে বলছিলাম যে যে কোনো মেজারমেন্টের ডিজাইন রোটারিতে করা সম্ভব না আর কি, রোটারিতে একটা লিমিটেশন আছে। এখন এইখানে যে রিপিটটা আছে, হ্যাঁ আমরা আগামী ক্লাসে ডিজাইনের যখন আলোচনা করবো রিপিট জিনিসটা কি বা রিপিটটা কিভাবে ক্যালকুলেশন হয়, এটা তোমরা আরো ক্লিয়ার বুঝবো, তখন বুঝতে পারবো যে এটা রটারিতে ফ্ল্যাট বেডে কেন নেওয়া হলো আর কি। সেখানে ফুলটা মনে হয় বেশি বড়, এই জন্য এটা আসবে না ফ্ল্যাট বেডের সাথে রটারি স্ক্রিন। এই যে দেখো এখানে উপর থেকে ডায়ার হয়ে এটা কিন্তু একদম শুকনা বের হচ্ছে। স্যার ফিক্সেশনের ব্যাপারটা কি হয়ে থাকে এখানে? ফিক্সেশন এটা ওই যে পরে লুপ স্টিমের মাধ্যমে, এটা তো শুধু কালারটাকে ড্রাই করে দিচ্ছে, তারপর পরে এটা যদি রিঅ্যাক্টিভ হয়, রিঅ্যাক্টিভ হলে ওয়াশের ব্যাপার থাকে, আর পিগমেন্ট হলে ডাইরেক্ট এই লুপ স্টিম করে কালারটাকে ফিক্সেশন করা হয়। এবং এই ফিক্সেশনটাও তোমার ওই পার্সেন্টেজের উপরে টাইম, তারপর এই টেম্পারেচার ডিপেন্ড করে আর কি, তুমি কত টাইমে কত টেম্পারেচারে কি রাখবো। নর্মালি আমরা 140 থেকে 150 এর ভিতরে টেম্পারেচারে 3 মিনিট 2 মিনিটের, এটা হলো পার্সেন্টেজের উপরে, মানে কালার কতটুকু আমরা প্রিন্ট করছি সেটার উপরে ডিপেন্ড করে এই ফিক্সেশন করা হয়। জি স্যার। স্যার রটারিতে দেখলাম স্যার স্কিউজ প্রেসার ভেরিয়েশন হলে স্যার ডিজাইনের সমস্যা হয়, সেক্ষেত্রে ফ্ল্যাট বেডে কি একই সমস্যা হতে পারে? হ্যাঁ অবশ্যই, এই যে আমি তোমাকে দেখাইলাম না যে এখানে এই যে এখানে যে আমরা দেখতেছি, এই যে এখানে যে আমরা স্ক্রু দেখতেছি, স্ক্রু মতো আছে না, এটা হলো প্রেসার কন্ট্রোল করে। হ্যাঁ যদি আমার দেখতেছি যে প্রেসার বেশি হয়ে গেছে, স্ক্রুটা আমরা লুজ করে দেয়, দেখি যে আরো প্রেসার লাগবে তখন স্ক্রুটা টাইট করে দিতে, এটা সম্পূর্ণ অপারেটর নিয়ন্ত্রণ করে আর কি। স্যার এখানে স্যার কোনো স্ট্যান্ডার্ড কোনো প্রেসার থাকে না যে মেশিন ওয়াইজ, নাকি শুধু সেন্স? এটা মোটামুটি স্কিলের উপরে, তো স্কিল ডেভেলপার মানে তোমার সেন্সের উপরে ডিপেন্ড করবে আর কি। স্যার প্রথম দিকে তো তাহলে অনেক নষ্ট হবে, প্রথম দিকে নষ্ট হবে না, কারণ এই যারা এই লাইনে কাজ করতেছে তাদের একটু ধারণা হয়ে যায়। তারপরেও তো আমি তো গতই বলছি যে আমরা বাল্ক প্রোডাকশনের আগে 10 মিটার বা 15 মিটার আমরা আগে ট্রায়াল বেসিসে প্রিন্ট করি আর কি। হ্যাঁ যে আমরা এরকম না যে রটারি কিংবা ফ্ল্যাট বেডে দিলাম আর সাথে সাথে প্রোডাকশন শুরু করে দিলাম, হ্যাঁ বাল্ক প্রোডাকশনে চলে গেলাম, সেটা না। আগে আমাদেরকে এই কিছু ফ্যাব্রিক ট্রায়াল বেসিস করতে হয়, দেখতে হয় যে প্রেসার, কালারের শেড, ডিজাইন, তারপর এভরিথিং, হ্যান্ড ফিল এভরিথিং ওকে আছে কিনা, বা টেম্পারেচার, হ্যাঁ সবকিছু, প্রেসার, স্পিড, কত স্পিড দিলে এটা ভালো আসবে, এইটা ওই 10-15 মিটার মারার পরে আমরা একটা আইডিয়া করে নিই, তারপরে আমরা সরাসরি বাল্কে চলে যাই। তাহলে এখানে কত পিএসআই প্রেসার দিচ্ছি এটা মাপার কি কোনো সিস্টেম নাই, জাস্ট বারবার টেস্ট? না ওখানে তো অবশ্যই তুমি যখন প্রেসার দিচ্ছ, আমরা যখন এখানে স্ক্রুটা আবার একটু দেখাচ্ছি, কতটুকু আমি প্রেসার দিলাম, আমি বুঝাতে পারছি? জি স্যার। যে ওইখানে বললে ভালো হতো। আমরা যে এখানে যে এটা নিয়ে এসে দেখাই,
এইখানে দেখছো যে সে একটা নাট টাইট দিতেছে বা লুজ দিতেছে, দেখতেছো? জি স্যার, আমি স্টিল করছি আর কি। এই যে এখানে সে লুজ করছে মেবি, সে যখন দেখলো যে এটা প্রেসার বেশি হয়ে গেছে, সে ওখানে একটা কতটুকু দিছে, এই পাশে একটা প্যারামিটার আছে, প্যারামিটারে সে বলে মানে এই যে সে এটা করতেছে, মানে সবগুলো অ্যাকুরেট করতেছে আর কি। কোনটা হয়তো টাইট দিচ্ছে, কোনটা লুজ করতেছে, কোনটা প্রেসার দিচ্ছে আর কি। এখানেও কিন্তু তোমার অনেক সময় এই মানে স্কুইজ আপ ডাউনের মাধ্যমে দেখা যায় যে এখানে কিছু কিছু ম্যাচগুলো ওপেন হয়ে যায়, এখানে কিন্তু অনেক সময় স্কচ টেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে এটাও তোমার ওই রটারি স্ক্রিনের মতো মনে করে এটা প্রোডাকশন শেষ, আমরা এই কেমিক্যালটাকে আবার রিওয়াশ করে আবার এটার উপরে এক্সপোজ করতে পারি। আর এখানে যে এই অ্যালুমিনিয়াম ফ্রেমে যে আমরা পলিস্টার ক্লথ যে অ্যাটাচমেন্ট বা অ্যাটাচ করি আর কি, বা লাগাই দিচ্ছি, এটা কিন্তু মেশিনে সাহায্য করা হয় এবং এত টেনশনে দেওয়া হয় যে তুমি যদি আঙুল দিয়ে টোকা দাও ঢুলের মতো শব্দ হবে আর কি। হ্যাঁ, আর অনেক সময় দেখা যায় কয়েকবার প্রিন্ট করার পরে যেহেতু এটা কন্টিনিউ পানির মধ্যে বা ভিজার মধ্যে থাকতেছে আর কি, দেখা যায় যে স্ক্রিনটা একটু ম্যাচটা একটু লুজ হয়ে যাচ্ছে, গামটা একটু লুজ হয়ে যাচ্ছে, তখন এটাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আর নর্মালি আমরা যে গামগুলি ব্যবহার করি লুজ হওয়ার সম্ভাবনা কম থাকে, তারপরেও বেশি প্রোডাকশন হয়ে গেলে মনে করো যেহেতু এটা ভিজা অবস্থায় আছে বা ভিজা ইয়ের মধ্যে আছে, এটা লুজ হয়ে যায়, তখন এটাকে আর লুজ হলে তো বুঝতে পারতেছো, যদি আমার এই পলিস্টার ক্লথ লুজ হয়ে যদি আমি প্রিন্ট করি কি হতে পারে। স্যার লুজ হইলে তো মানে ভালোভাবে প্রিন্টটা বসবে না। হ্যাঁ, কালারটা মানে দেখা যাবে যে এই সাইড দিয়া, এই যে এই সাইড দিয়ে কালারটা এখন স্মুথ একটা লাইন বা স্ট্রেট লাইনটা বোঝা যাচ্ছে। যদি এইটা ফ্রেম যদি লুজ হয়ে যায়, এখানে যে আমরা যে একদম মানে স্কেল দিয়ে দাগ দিলে যে লাইনটা আসতেছে এরকম হবে। আর যদি স্ক্রিনটা লুজ হয়ে যায় দেখা যাবে এই পাশ দিয়ে কালারগুলো ব্লিড করে স্ট্রেট লাইনটা বোঝা যাবে না। এই জন্য ওই স্ক্রিন আমাদেরকে দেখতে হবে স্ক্রিন লুজ হয়ে গেল কিনা বা এটা চলবে কিনা। তোদের কি ফ্ল্যাট বেড নিয়ে আর কারোর কোনো কোশ্চেন আছে? স্যার ফ্ল্যাট বেকের মূল বেসিক গুলো আবার একবার বলে দিলে ভালো হতো। মূল বেসিক প্রথম মানে আমি দুইটার সাথে কম্পেয়ার করে বলি, যদিও তুমি যদি স্যারের কাছে নোট নিয়ে থাকো তাহলে হয়তো ওখান থেকে আরো জানবা। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ফ্ল্যাট বেডে কিছু কিছু, যেমন আমরা যে ডিসচার্জ প্রিন্ট, গ্লিটার প্রিন্ট, হ্যাঁ, যেটা নাম প্রিন্ট পেস্ট নাম বললাম, যদি মনে করো একই ফ্যাক্টরিতে দুইটা মেশিন আছে রটারি এবং ফ্ল্যাট বেড, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমরা ডিসচার্জ প্রিন্ট করতে চাই বা গ্লিটার প্রিন্ট করতে চাই, হ্যাঁ, বা ভার্টিক্যাল হরিজন্টাল স্টাইপ করতে চাই, আমরা ফ্ল্যাট বেডে দিই, কারণ ফ্ল্যাট বেডে এই রেজাল্টগুলি ভালো আসে, হ্যাঁ, পাসিংটা ভালো হয়, পেনিট্রেশনটা ভালো হয়। আর যদি মনে করে দেখা গেল যে আমি যে ফ্যাক্টরিতে জব করতেছি সেখানে শুধু রটারি আছে, ফ্ল্যাট বেড নাই, তখন আমরা ফ্ল্যাট বেড দিয়েই করি, কিন্তু সরি রটারি দিয়েই করি, কিন্তু ফ্ল্যাট বেডের মতো অত পাই না আর কি। তারপর হচ্ছে যে একদম যে রেজাল্ট খুব খারাপ হয় সেটাও না, হ্যাঁ, মানে এই কোয়ালিটিও খুব একটা যে খারাপ হয় সেটা না। আর প্রথম ব্যবহার করা হয় যে এখানে এই আরেকটা কারণ মানে ফ্ল্যাটটা ব্যবহার করা হয়, আমরা ফ্ল্যাট বেডে যে কোনো মেজারমেন্টের ডিজাইন প্রিন্ট করতে পারি। এই সুবিধার জন্য প্রত্যেকটা মালিক রটারির সাথে ফ্ল্যাট বেড ব্যবহার করা হয়, ব্যবহার মানে ফ্ল্যাট বেড মেশিনগুলি ইউজ করে বা ওরা ব্যবহার করে আর কি। নাহলে তো অনেকে ইচ্ছা করলে শুধু রটারি দিয়ে করতে পারে, সাথে একটা ফ্ল্যাট বেড মেশিন থাকার উদ্দেশ্য হলো যে মনে করো একটা ডিজাইন আসছে যেটা রটারি স্ক্রিনের সাথে আমাদের ক্যালকুলেশনে মিলতেছে না, তখন আমরা একটা ডিসিশন নেবো এটা ফ্ল্যাট বেডে করে দেবো, আর নাহলে আবার এই অর্ডারটা চলে যাবে,
এই জন্য অনেকে ফ্ল্যাট বেডটা নিয়ে আসে আর কি, রটারির পাশাপাশি ফ্ল্যাট বেডটাও ব্যবহার করে আর কি। আর লোকালে বললাম 95% ফ্যাক্টরিতে ফ্ল্যাট বেড ব্যবহার করা হয়, রটারিও আছে এবং ফ্ল্যাট বেড মাস্ট থাকতে হবে আর কি।